হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, যেখানে আজকে আলোচনাটা করব হচ্ছে গতিশীল তরলের যে একটা ধর্ম, যে শক্তিটা নিয়ে। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টার একটা বিষয়বস্তুটাকে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে আগে থেকেই তুলে রেখেছি, যাতে করে সময়টা আমাদের খুব কম যায়। তো এক্ষেত্রে আমরা আজকের এই যে বিষয়বস্তুটাকে আমরা দুটো পার্টে আলোচনাটা করব। ফার্স্ট পার্টে আমরা যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে বার্নৌলির নীতি। এইটাকে আমরা ফার্স্ট যে অংশের আলোচনার মধ্যে রাখবো, এবং এই বার্নৌলির নীতি বা বার্নৌলির উপপাদ্যটা কি করে এলো সেই বিষয়ের আজকের সেই ফার্স্ট ক্লাস বা আলোচনাটা যেখানে থাকবে। দ্বিতীয় একটা আলোচনা আমরা করব যে বার্নৌলির নীতিটার যে প্রয়োগ, বার্নৌলির নীতিটাকে আমরা প্রয়োগ করে যে বিভিন্ন ঘটনাগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি, কিংবা বিভিন্ন যন্ত্রের যে কিছু কার্যনীতিগুলো, ভিন্ন ভিন্ন যন্ত্র, যে যন্ত্রগুলোর উল্লেখ এখানে করে রেখেছি, তাদের যে কার্যনীতিগুলোর ব্যাখ্যা আমরা করতে পারবো। সঙ্গে সঙ্গে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে যে বিশেষ বিশেষ সমীকরণগুলো আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আমরা নির্ণয় করতে পারবো। যেমন চাপের সমীকরণ নির্ণয় করতে পারবো, ফ্লাক্স ভেলোসিটির সমীকরণ, যে v সমান √2gh এর সমীকরণ, টরিসেলির সমীকরণ যাকে বলে বলা হচ্ছে, সেই বিষয়টা আলোচনা করব, যেটাকে আমরা বলছি যে এর সেকেন্ড পার্টের আলোচনা। অর্থাৎ আমরা আলোচনাটাকে, যে তরলের শক্তি সম্পর্কিত আলোচনাটাকে দুটো পর্যায়ে আলোচনা করব। একটা হচ্ছে তার থিওরিটিক্যাল পার্ট এবং তার অ্যাপ্লিকেশন পার্ট। তো সেই যে আলোচনাটা তোমরা নবম শ্রেণীতে এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে পেয়েছো, তো এক্ষেত্রে আমরা চাইছি যে বিষয়বস্তুটাকে আর একটু ডিটেলসে এবং ব্রডলি ডিসকাস করব, যাতে করে তোমাদের যে মনে যে প্রশ্নগুলো আসে সেইগুলো নিশ্চয়ই সমাধান তোমরা করতে পারবে। তো আমরা চলে আসছি আজকে ফার্স্ট পার্টের আলোচনাতে, যেখানে আমরা মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে বার্নৌলির নীতিটা জানবো। তো এক্ষেত্রে আমরা যেটা লিখে রেখেছি যে প্রবাহিত তরলের ধর্ম। তো এই ফার্স্ট পার্টের আলোচনাতে যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বার্নৌলির নীতি। এই যে নীতিটা আমরা জানবো, যে ইকুয়েশনটা আমরা এখান থেকে লিখে রেখেছি, যে চাপ শক্তি, গতি শক্তি আর স্থিতি শক্তির যে যোগফলটা একটা ধ্রুবক হবে। তো একটা সেইটাতে যাওয়ার আগে আমরা যখন কোনো জায়গায় তরল প্রবাহিত হয়, সেই প্রবাহিত তরলের প্রবাহর আমরা বিভিন্ন ভাগগুলো প্রথমেই আলোচনাটা করেছি, যেক্ষেত্রে আরেকবার মনে করেছি যে তরলের প্রবাহটা যখন কোনো একটা স্তরে স্তরে প্রত্যেকটা স্তরের গতিগুলো একটা নির্দিষ্ট পরিমাণ থেকেই হচ্ছে। অর্থাৎ তরল যখন কোনো একটা তলের উপর দিক দিয়ে গতিশীল হচ্ছে, আমরা ধরছি একটা সলিড তলের উপর দিয়ে তরল একটা গতিশীল হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে তরলের একটা একটা স্তর যেমন গতিশীল হতে হতে থেমে যাচ্ছে, তার উপরে স্তরটা গতিশীল হচ্ছে। এইভাবে একটা গতির প্রোফাইল আমরা দেখতে পাই, যে নিচের স্তরটার গতিবেগ কম, উপরের স্তরটা একটু গতিবেগ বেশি, তার একটু স্তরের গতিবেগ। এই যে স্তরে স্তরে একটা তরলের অণুগুলোর গতিকে আমরা দেখে থাকি। অর্থাৎ সেই স্তরের মধ্যে থাকা তরলের অণুগুলোর কথা যদি ধরি, সেই অণুগুলো তারা যেন একটা নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হয়েছে। অর্থাৎ এই যে স্তরীভূত গতিটার কথা আমরা বলেছি তরলের, যেটা প্রকৃতপক্ষে তরলের যে অণুগুলোর যে ধারারেখ প্রবাহের যেন সমন্বয় ঘটেছে। অর্থাৎ ধারারেখ প্রবাহ এবং স্তরীভূত গতি এর যে পার্থক্য খুব একটা নেই। যে তরলের ধারারেখর ক্ষেত্রে কি হচ্ছে, তরলের অণুগুলোর গতি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে, যখন নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই গতির অভিমুখটা কোনো একটা নির্দিষ্ট অবস্থানে সবসময় একটা দিক বজায় রেখেছে। তো অর্থাৎ তরলের যখন গতিগুলো একটা নির্দিষ্ট, যে অণু আরেকটা অণুকে ফলো করে করে যাচ্ছে, একটা রেখা আমরা বের করতে পারি, যে রেখার পর কোনো জায়গায় স্পর্শক টানলে সেখানে গতির অভিমুখটা আমরা পেয়ে থাকি। তো এই রকম অনেকগুলো ধারারেখ বরাবর যদি তরলটা প্রবাহিত হচ্ছে একটা বিশেষ দূরত্বে, সবার গতি একটা, আমরা সেই গতিটাকে একটা স্তরে হচ্ছে ল্যামিনেটেড যে স্তরীয় গতিতে আমরা ধরেছি। অর্থাৎ এই স্তরে স্তরে থাকা সমস্ত কণাগুলোর গতি স্ট্রিমলাইন মোশন। তো এইরকম যে স্তরীভূত গতির কথা আমরা বলেছি, এক্ষেত্রেও বার্নৌলির উপপাদ্য পড়ার ক্ষেত্রে যে তরলের গতি ভিন্ন ভিন্ন গতিগুলো হয়ে থাকে, এই স্তরীভূত গতিটা এখন যদি এটা সান্দ্র তরল হয়ে থাকে, আমরা জানি যে একটা স্তরের গতিকে আরেকটা স্তরের গতি
কমাতে চেষ্টা করছে, আভ্যন্তরীণ ভাবে বাধা প্রয়োগ করছে, তো তখনই কিন্তু আমরা ভেলোসিটি একটা প্রোফাইল দেখতে পাই, অর্থাৎ উচ্চ গতি উপরের স্তরের এবং ধীরে ধীরে একটা ভেলোসিটি প্রোফাইল আমরা পেয়ে থাকি। এবং যদি এটা সান্দ্র তরল হয়ে থাকে, এবং যদি এটা অসান্দ্র তরল হয়, তো সাপোজ কোন একটা স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু সব যে গতির অভিমুখ গুলো পরস্পর সমান্তরাল থাকবে, সঙ্গে সঙ্গে তাদের মানও একই থাকবে, মান এবং দিক একই থাকছে। এটা হচ্ছে যদি ইটা নট জিরো হয়ে যায়, অর্থাৎ সান্দ্রতা নেই, তাহলে তরলের স্তরগুলো পরস্পরকে কোনো বাধা দিচ্ছে না। তো এইরকম একটা তরলের যে কে আমরা সাধারণত বলছি আদর্শ তরল, যে তরলের সান্দ্রতাঙ্ক জিরো, অর্থাৎ আভ্যন্তরীণ ঘর্ষণ বল নেই। তো এই রকমের একটা তরলের, ধরো সান্দ্র তরল, অসান্দ্র তরল, মানে সান্দ্রতা নেই, এইরকম একটা তরলের গতি হচ্ছে, তাহলে ধারারেখ প্রবাহ হলে সব ধারারেখ গুলোর যে ভেলোসিটির মান এবং দিকটা পরস্পর সমান্তরাল আছে। এক্ষেত্রে মানটা যদিও বা সমান নাও হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কারোর গতিবেগ বেশি, কারোর গতিবেগ কম, তো এইরকম হলেও এক্ষেত্রেও আমরা এগুলো সব ধারারেখ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে এরা প্রত্যেকে প্যারালাল থাকবে, যে গতির অভিমুখগুলো সবই সমান্তরাল হবে। তো এই ধরনের গতির ক্ষেত্রেও আমরা যে বলবো এটা এখানে ধারারেখ প্রবাহ হচ্ছে, অর্থাৎ মানটা যে বেগের মানটা যে সবগুলো সমান হতে হবে তা নয়, বেগের মান কম বেশি হতেও পারে কোনো একটা নলের মধ্য দিয়ে যদি হয়। তো এক্ষেত্রে যদি বাস্তবে ক্ষেত্রে কি হয়, বাস্তবে যদি যখন কোন একটা নলের মধ্য দিয়ে আমি তরলের প্রবাহটাকে হচ্ছে ধরি, তাহলে যে নলের গায়ে লেগে থাকা কণাগুলোর গতি সবচেয়ে কম হবে, তার থেকে মাঝে মাঝে দূরত্ব কিন্তু মাঝের গতির দূরত্ব বেশি, আবার কমতে 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 আবার কম হচ্ছে, এইরকম একটা প্রোফাইল আমরা পাবো। যে ভেলোসিটি প্রোফাইলটা একটা, যে এক একটা যেন চোঙাকৃতি তলে সবার গতিবেগ কিন্তু ধ্রুবক, এবং সেটা এই গতি এইভাবে, অর্থাৎ একটা চোঙটাকে যদি আমি এই দিক দিয়ে ধরি, এই একটা যে কোসেন্ট্রিক যে অনেকগুলো তরলের স্তর পাবো, প্রত্যেক স্তরে তরলের যে অণুগুলো ভিন্ন ভিন্ন গতিবেগ নিয়ে এইভাবে তারা এগিয়ে চলেছে। তো এইভাবে আমরা যদি সেন্ট্রিক যে বিভিন্ন সেন্টার গুলোকে দিয়ে করি, যে এই সেন্টারে এর গতিবেগ আর এখানে এর গতিবেগ কিন্তু সেম হচ্ছে, এইভাবে তারা একটা যেন স্তরে স্তরে গতিবেগ হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি ধারারেখ প্রবাহ, এই ধরনের স্তরীভূত গতি বা ধারারেখ প্রবাহ হচ্ছে বলে আমরা ধরে নিই, তো এই গতিশীল যে ধারারেখ প্রবাহের সামনে যদি আমরা কোনো ব্লক রেখে দিই, অর্থাৎ কোনো অবস্ট্রাকল রেখে দিই, তখন আমরা দেখতে পাবো যে ছোট ছোট যে এই সাইড দিয়ে তো তরলটা বেরিয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা টার্বুলেন্ট আমরা যে ঘূর্ণি গতি এখানে অবজার্ভ করবো, একে বলা হচ্ছে এইখানে ঘূর্ণি গতির সৃষ্টি হবে। অর্থাৎ কোন ধারারেখ প্রবাহের সামনে যদি আমি ব্লকেজ নিয়ে চলে আসি, কোনোভাবে বাধা করে দিই, বন্ধ করে দিই, তাহলে কিন্তু হঠাৎ করে তার বাধা সৃষ্টি করে দিতে পারি, তাহলে দু প্রান্তে কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিগতির সৃষ্টি হয়ে যাবে। আবার বাধাটাকে তুলে নিলে কি হয়ে যাবে, আবার সেই স্ট্রিমলাইন মোশনে চলে আসে। তো যখনই এই স্ট্রিমলাইন থেকে ঘূর্ণিগতির সৃষ্টি হয়, তখন আমরা জানি যে একটা শব্দ সৃষ্টি হয়, যে ঘূর্ণিগতির শব্দ আর স্ট্রিমলাইনের যে শব্দ, দুটো কিন্তু শব্দের প্রকৃতি আলাদা আলাদা, তার যে শব্দের ধরনটাকে আমরা অবজার্ভ কেন আলাদা আলাদা বলছি, যে এই যে গতির সৃষ্টির প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে রক্তচাপ মাপক যে যন্ত্র স্ফিগমোম্যানোমিটারের কিভাবে কাজ করে সেটা যখন এক্সপ্লেন করব, সেটা আমাদের কাজে লাগবে। তো এক্ষেত্রে আমরা ঘূর্ণি গতিটার কথা বলছি, তাহলে প্রবাহিত তরল, তাহলে প্রবাহটা আমরা ভিন্ন ভিন্ন প্রকার প্রবাহের কথা আমরা বলছি। তো সেটা হচ্ছে স্তরীভূত গতি, যেটা আমরা ধারারেখ প্রবাহের অনেকগুলো সমন্বয় বলে বলতে পারি, যে এক একটা স্তরে সমস্ত ধারারেখ গুলোকে আমরা একটা স্তর বলে ধরছি। সেই সঙ্গে সঙ্গে আমরা নলের মধ্য দিয়ে যে কোসেন্ট্রিক স্তরেও তরলের গতিটা আমরা ধারারেখ বলেও বলতে পারি, কিন্তু এক্ষেত্রে গতির একটা প্রোফাইল পাবো। কিন্তু যদি অসান্দ্র তরল হয়, অসান্দ্র তরলের ক্ষেত্রে কি হবে, সেই ধারারেখগুলো পরস্পর সমান্তরাল তো হবেই, সঙ্গে সঙ্গে প্রত্যেকটার ম্যাগনিটিউড ইকুয়াল থাকবে। তো এই রকমের তরলের আমরা যখন বার্নৌলির নীতি প্রয়োগ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে কোন প্রকারের তরলের প্রবাহটা আমরা ধরবো, তরলটা হতে হবে অসান্দ্র তরল, যে ক্ষেত্রে তার প্রবাহটা হবে, তাহলে ফার্স্ট হচ্ছে তরলটা কি হবে, যে প্রবাহটা হবে হচ্ছে কি ধারারেখ প্রবাহ হতে হবে, দ্বিতীয়ত হতে হবে বা স্তরীভূত প্রবাহ হতে হবে আমাদেরকে, দ্বিতীয় হতে হবে অসান্দ্র তরল,
দ্বিতীয়ত আর অসান্দ্র তরল, তার সঙ্গে সঙ্গে আরেকটা তরলের যে বৈশিষ্ট্য আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে অসংনমন্য তরল, অসংনমন্য তরল। তাহলে যে তরলটার বৈশিষ্ট্য হতে হবে আমাদের এই দুই ধরনের, প্রবাহটা হতে হবে আমাদের বিশেষ করে যেটা আমরা দু প্রকার প্রবাহের কথা আমরা বলেছি, তাদের মধ্যে প্রবাহ হতে হবে হয় স্তরীভূত প্রবাহ, না হলে ধারারেখ প্রবাহ। হচ্ছে এই রকম কোন সিচুয়েশনকেই আমাদেরকে নিতে হবে। সেই অবস্থাতে তরলটার আমরা শক্তিগুলো নির্ণয় করব এবং সেখান থেকে একটা উপপাদ্য পাবো। তাহলে তরলের এবারে শক্তির বিষয়টা চলে আসে। তাহলে বার্নৌলির নীতি যেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি বা জানবো, সেক্ষেত্রে সেটা প্রয়োজ্য হওয়ার জন্য তরলের যে প্রবাহটা, কোন ধরনের প্রবাহ হতে হবে, কোন ধরনের তরল হতে হবে। তো অসংনমন্য তরল বলতে কি যে তরলকে সংকুচিত করা যাবে না, এটা হচ্ছে কিন্তু অর্থাৎ তরলটাকে আয়তনটা অপরিবর্তিত থাকবে। তাহলে আয়তন অপরিবর্তিত থাকার অর্থই হচ্ছে তার হচ্ছে যে ঘনত্বটা ধ্রুবক থাকবে। তো এই হচ্ছে দু প্রকার। এরপর চলে আসছি প্রবাহিত যে তরলের শক্তি, যে তরলের প্রবাহিত হওয়ার সময় তার যে শক্তিগুলো, সাধারণত তরলের শক্তি, এক্ষেত্রে আমরা শক্তিগুলো তিন প্রকারের শক্তি আমরা আলোচনাটা করব। এক নম্বর শক্তি হচ্ছে গতি শক্তি। তরল যখন কোনো জায়গায় প্রবাহিত হয়, তরলের একটা নির্দিষ্ট ভর, গতি শক্তির যে রাশিমালা আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তো আমরা জানি যে তরলের ক্ষেত্রে যে ভরের তুলনায় যে ঘনত্ব দিয়ে প্রকাশ করাটা অনেক বেশি যে অ্যাপ্লিকেবল হয়ে থাকে, অর্থাৎ গ্রহণযোগ্য হয়ে থাকে। কারণ কি, তরলের যখন আমরা কোনো অংশ নিয়ে থাকি, তার ক্ষুদ্র অংশ নিয়ে তার যে ধর্মগুলো আলোচনা করার থেকে একটা বড় অংশ, বাল্ক একটা পরিমাণ নিয়ে তার যখন আমরা ধর্মগুলো পর্যবেক্ষণ করে থাকি, তো সেক্ষেত্রে তার ঘনত্বটাই হয়ে থাকে যে একটা প্রমিনেন্ট মেজারেবল যে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এক্ষেত্রে এমটাকে আমরা না লিখে যদি ঘনত্ব সমান ঘনত্ব ইনটু আয়তন সেইটার আকারে আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা তরলের গতিশক্তিটাকে এইটা পাচ্ছি, তাহলে একক ভরের গতিশক্তি, সেই সমীকরণটা আমরা পেয়ে যাব হাফ রো ভি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে ভি আয়তনের গতিশক্তি বা এম ভরের গতিশক্তি কিংবা ভি আয়তন, এম ভর মানে একটা নির্দিষ্ট আয়তন প্রবাহিত হচ্ছে। তো এক্ষেত্রে একক ভরের গতিশক্তিটাকে আমরা এই ইকুয়েশন দ্বারা জানলাম যে দ্বিতীয় একটা শক্তি, যখন কোনো একটা নলের মধ্য দিয়ে বা কোনো একটা তরলের প্রবাহ হচ্ছে, সাপোজ এই অংশ থেকে এই অংশের মধ্যে আমি এই অংশের ক্ষেত্রফল, এখানে গতিবেগ v1, এক্ষেত্রে একটা তরল যেটা প্রবেশ করেছিল এখান থেকে যেটা বেরোলো, সেই আয়তনটা অপরিবর্তিত থাকবে। তো সেটার উপর ভিত্তি করে, অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা আমরা আগে জেনেছি, যে একটা নির্দিষ্ট পরিমাণ ভর যেটা তরলের মধ্যে প্রবেশ করছে, সেই আয়তনটা কিন্তু এক্ষেত্রে বেরিয়ে আসে। এক্ষেত্রে ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ যদি a2, এখানকার নির্গমন বেগ যদি v2 হয়ে থাকে, আর এখানে যে তরলটা প্রবেশ করছে তার ক্ষেত্রফল যদি a1 হয়ে থাকে, আমরা জানি a1 v1, আর এক্ষেত্রে হবে কি a2 v2। কারণ যে আয়তন, যে ভরটা প্রবেশ করছে, সেই ভরের দিক দিয়ে ধরলেও আমরা যদি রো ইন্টু ভি ইন্টু a1 ধরি, দ্বিতীয় যে ঘনত্বটা ভর গুণ করে ভরটা যেটা বেরিয়ে আসছে সেটা আমরা এটা পাচ্ছি। তাহলে দুটো ইকুয়াল হবে, রো ইন্টু v2 ইন্টু a2। তো ঘনত্বটা যেহেতু অপরিবর্তিত থাকছে, এক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি v1 a1 ইকুয়াল টু v2 a2। কোন একটা ইনকম্প্রেসিবল, অর্থাৎ তরলটার যে প্রবাহটা, অবশ্যই ক্ষেত্রে আমরা যে ধারারেখ প্রবাহ নেব, সঙ্গে সঙ্গে ইনকম্প্রেসিবল নিচ্ছি যাতে করে রোটা কনস্ট্যান্ট আছে, এইটাকে বলা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা যখনই আমরা অ্যাপ্লাই করছি, তো এক্ষেত্রে আমরা যদি কোনো একটা যে তলের সাপেক্ষে, কোন একটা তলের সাপেক্ষে নলটার উচ্চতা যদি এইখানকার উচ্চতাটাকে আমরা y2 আর এইদিকে y1 উচ্চতা দ্বারা ধরে থাকি, এই যে উচ্চতাটাকে, তাহলে এই জায়গায় তরলের যে স্থিতিশক্তি, এই জায়গায় তরলের যে স্থিতিশক্তি আমরা জানি রো ইন্টু জি ইন্টু y1।
এই জায়গায় তরলের যে স্থিতিশক্তি উচ্চতার সঙ্গে যে এই তরলটার যদি স্থিতিশক্তি আমরা ধরে থাকি, তাহলে এটা হচ্ছে রো জি ইন্টু y2। তাহলে এই যে স্থিতিশক্তি, তরলটা তার কোন রেফারেন্স ফ্রেম থেকে কত উঁচুতে রয়েছে, তো সেই উচ্চতার উপর ভিত্তি করে আমরা স্থিতিশক্তিগুলো অভিকর্ষের সাপেক্ষে রয়েছে স্থিতিশক্তির রাশিমালা। তাহলে স্থিতিশক্তি যেটা আমরা কারণ ভর ইন্টু mgh, তো এক্ষেত্রে আমি যদি স্থিতিশক্তির রাশিমালাটা এক্ষেত্রে যদি ভর ইন্টু করে থাকি, সেক্ষেত্রে ইকুয়েশনটা এখানে স্থিতিশক্তি আমরা জানি কি mgh, mg ইন্টু h, h এখানে হচ্ছে h1। এই ক্ষেত্রে স্থিতিশক্তির রাশিমালাটা কি হবে, এই যে বি বিন্দু এই নির্গমন প্রান্তে mg y2। তো এক্ষেত্রে m মানে যে আয়তনটা প্রবেশ করছে, অ্যাকচুয়ালি v সম আয়তনটা v ইন্টু রো, তার সঙ্গে g ইন্টু y1। আর যদি এক্ষেত্রে যেটা m এর জায়গায় আমি যদি v ইন্টু রো লিখি আর g ইন্টু y2 নির্গমন প্রান্তে, এটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা। তাহলে সেই স্থিতিশক্তি যদি একক আয়তনে স্থিতিশক্তি লিখি, একক আয়তনে স্থিতিশক্তি, তো এইখানে নির্গমন বিন্দু আর প্রবিষ্ট বিন্দু আর নির্গমন বিন্দু দুটোর ক্ষেত্রে যদি স্থিতিশক্তিটা শুধু কি হবে, রো জি ইন্টু y1, এক্ষেত্রে হয়ে যাবে রো জি ইন্টু y2। এটা হচ্ছে নির্গমন অবস্থায়। তাহলে স্থিতিশক্তির একটা রাশিমালা আমরা গতিশক্তি, একক ভরের কথা কেন বারবার বলছি, একক ভর না বলে একক আয়তনে, বারবার একক ভর হয়েছে, একক আয়তনে গতিশক্তি পেলাম, একক আয়তনে স্থিতিশক্তি অর্থাৎ তরলটা যে ক্ষেত্রে রেফারেন্স ফ্রেম থেকে কত উঁচুতে আছে সেই অবস্থায় তার শক্তি। তো আর একটা শক্তি আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চাপ শক্তি। তরলের ওইখানের বিন্দুতে যে বিশেষ চাপের জন্য যে তার মধ্যে শক্তি সঞ্চিত আছে, সেটাকেই বলা হচ্ছে তার চাপ শক্তি। তিন প্রকার শক্তি আছে। তাহলে ফার্স্ট হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা ইকুয়েশন গুলোকে একজোট করে এক জায়গায় লিখে রাখছি। তাহলে ফার্স্ট শক্তিটা আমরা ক্যালকুলেশন করতে গিয়ে গতিশক্তিটা পেয়ে গেছি হাফ রো ভি স্কয়ার, গতিবেগের স্কয়ার। স্থিতিশক্তিটা পেয়ে গেছি সে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে রো জি ইন্টু কত উচ্চতা y না ধরে, এখানে y h না ধরে h ধরছি স্থিতিশক্তি। এটা কি না একক আয়তনে সবগুলো করছি। ঠিক আর একটা শক্তি রয়েছে যেটাকে আমরা চাপ শক্তি বলে বলছি। সেটা কি না তরলের যে অংশটা ওই তরলের চাপের মধ্যে থাকার জন্য যে শক্তি সে সংগ্রহ করেছে। তো সেইটা বোঝার জন্য আমরা ছোট একটা এক্সাম্পল নেব। একটা তরলের পাত্র নিয়েছি, তো তার পাত্রে একটা নিচের দিকে ধরো ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে একটা পিস্টন লাগানো রয়েছে। তো এই যে পিস্টনের ক্ষেত্রফল A1 বা এই ছিদ্রটার যে মধ্য দিয়ে তরলটা যাতায়াত করছে বা আসছে সেইটাতে ক্ষেত্রফল, আর উপরের তলের যে ক্ষেত্রফল হচ্ছে ধরো মনে করছি A2। তো এক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র অংশ একটা x বা dx এখানে সংকোচন ঘটাই, এই অবস্থানে নিয়ে আসি, তাহলে যে আয়তনের তরলটা, তাহলে এক্ষেত্রে আমি বলছি কি এই যে ছিদ্রটা রয়েছে এই উচ্চতায় একটা ছিদ্র রয়েছে। তাহলে এই উচ্চতায় ছিদ্র থাকার জন্য এইখানে তরলের যে চাপ এই পিস্টনের পর কত চাপ দিচ্ছে, তাহলে এই ছিদ্র দিয়ে পিস্টনের পর চাপ আমরা ধরছি, পিস্টনের উপর চাপ দিচ্ছে তরলটা কত না h ইন্টু রো ইন্টু জি। এখন এই পিস্টনের উপর বলটা কত পড়ছে তার ক্ষেত্রফল গুণ করলে a ইন্টু a1 ইন্টু h রো জি। এই বলের অ্যাক্রসে আমি যদি তাকে x সরণ ঘটিয়ে আনি, পিস্টনের উপর কার্য কত করলাম, যে এই বল a1 h রো জি তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা গুণ হলো, এই কার্যটা একটা কার্য, এই যে কত আয়তনের তরলে সঞ্চিত হলো, এই যে কার্য মানে একটা শক্তি,
এই শক্তিটা যখনই আমরা পিস্টনটাকে প্রয়োগ করছি, ধরে নিচ্ছি যে উচ্চতার কিন্তু সামান্য যে পরিমাণ বৃদ্ধি ঘটছে সেটা আমরা মেজারেবল নয় ধরে নিয়ে আমরা সব সময় এই যে এই উচ্চতাটাকে ধরে নিচ্ছি যে একটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে এই যে কার্য কত আয়তনের উপর কার্য করা হয়েছে না, a1 ইন্টু এক্স আয়তন বিশিষ্ট তরলের মধ্যে সঞ্চিত হয়েছে। সঞ্চিত কার্যটাই হচ্ছে আমরা শক্তি বলে বলছি। তাহলে a1x আয়তন তরলের মধ্যে সঞ্চিত হয়ে গেছে শক্তিটা কত, a1h রো জি ইন্টু এক্স। তাহলে একক আয়তন বিশিষ্ট তরলের মধ্যে সঞ্চিত শক্তি হয়েছে কত, h গভীরতায়, সেটা হচ্ছে a1h রো জি এক্স কে আমরা ভাগ করব a1x দিয়ে, আমরা পেয়ে যাচ্ছি x x কেটে যাচ্ছে a1 পেয়েছি h রো জি। h রো জি ইকুয়েশনটা আমরা পাচ্ছি h গভীরতায় থাকার জন্য। তো এক্ষেত্রে স্থিতি শক্তির সঙ্গে চাপ শক্তিটা আমরা কত তরলের স্তরটা গভীরতায় রয়েছে এক্ষেত্রেও আমরা পেয়ে যাচ্ছি h রো জি। h পেয়ে যাচ্ছি রো জি। তাহলে এই চাপ শক্তি এটাও একক আয়তনে তরলের মধ্যে যে চাপ শক্তিটা থাকতে পারে সেই h গভীরতায় তরলের মধ্যে চাপ শক্তি রাশিমালা। তো এক্ষেত্রে যে চাপটা এই h রো জি এটাই কিন্তু আমি যদি তরলের চাপ বলে লিখে থাকি, p বলে লিখে রাখছি, ওই যে h গভীরতায় যে চাপটা সেটা p এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে চাপ শক্তি প্রকৃতপক্ষে একক আয়তনের চাপ শক্তিটা হচ্ছে ওই জায়গায় যে চাপের মানের সঙ্গে সমান হচ্ছে। তো এখন বিজ্ঞানী বার্নৌলি তিনি বলেছিলেন যে উপপাদ্যতে যে কোনো একটা তরলের যখন ধারারেখ প্রবাহ হচ্ছে, কোন একটা নলের কথা আমরা যদি ধরে নিই, মধ্য দিয়ে ধারারেখ প্রবাহ হচ্ছে, তাহলে এই রেখার উপরের যে কোনো বিন্দুতে যে তিনটা শক্তির যোগফল ধ্রুবক হবে। যে কোনো একটা ধারারেখার উপর ধারারেখ প্রবাহ হচ্ছে, এরকম কোন একটা অসান্দ্র অসংনমন্য তরলের ধারারেখ প্রবাহের হলে যে কোনো একটা ধারারেখার উপর, যে কোনো ধারারেখার উপরে কি হবে, এই যে তিন প্রকার শক্তির যোগফল অর্থাৎ চাপ শক্তি, তার হচ্ছে গতি শক্তি, আর হচ্ছে স্থিতি শক্তি যেটাকে বলছি, এক্ষেত্রে এইচটা প্রকৃতপক্ষে আমরা যে কত একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কত উঁচুতে তরলটা রয়েছে স্থিতি শক্তি সেটাকে আমরা ধরছি। যদি আমরা এই সমীকরণটাকে নিয়ে থাকি রো জি ইন্টু এইচ, এটা ধ্রুবক হবে। এটাকেই বলা হচ্ছে বার্নৌলির যে উপপাদ্য। তাহলে এই বার্নৌলির উপপাদ্যটা হচ্ছে প্রকৃতপক্ষে গতিশীল তরলের যে শক্তি সম্পর্কিত একটা উপপাদ্য। গতিটা কিরূপ হতে হবে আমরা জানি, ধারারেখ প্রবাহ হতে হবে, অসান্দ্র তরল হতে হবে, অসংনমন্য তরল হতে হবে, তবেই এই যে তিনটা শক্তির যোগফল ধ্রুবক হবে। তো এই যে সমীকরণটাকে আমরা ভিন্ন ভিন্ন রূপে, এটা আমরা যেটা নির্ণয় করেছি একক আয়তনে তরলের শক্তি, একক ভরের আকারেও আমরা বের করতে পারতাম যদি এটার সঙ্গে ভি গুণ করতে থাকতো। তো এক্ষেত্রে এই সমীকরণটা আমরা ভিন্ন ভিন্ন রূপেও একে রিপ্রেজেন্ট করতে পারি, যে ক্ষেত্রে আমরা যদি শক্তিগুলোকে একক ভরের একক আয়তনে না করে ভর থেকেই আমি করতাম এবং একক ভরের উপর রিপ্রেজেন্ট করতাম, তখন সেক্ষেত্রে কিন্তু রো দিয়ে সবগুলোর ক্ষেত্রে ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একক আয়তনের ক্ষেত্রে। আর যদি একক ভরের আকারে আমি সমীকরণটা লিখতাম তখন সিম্পলি হয়ে যেত, রো দিয়ে সবগুলো ভাগ হতো, এক্ষেত্রে হাফ ভি স্কোয়ার হয়ে যেত, এক্ষেত্রে চলে আসতো জি এইচ, এইগুলো সব ধ্রুবক হতো। কোন ধ্রুবককে যখন সেই টার্মটাকে ভাগ হচ্ছে ধ্রুবক হতো। আবার কোন সময় ইকুয়েশনটাকে আমরা যদি জি দিয়ে ভাগ করে দিই, একক ভরের ক্ষেত্রে আবার যদি জি দিয়ে ভাগ করে দিই, পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ সমান ধ্রুবক।
এটাও একটা সমীকরণের বিশেষ বিশেষ আকারের কথা আমরা বলছি। তো যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যেমন একটা উচ্চতাকে নির্দেশ করছে, এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান। তো এটাকে বলছি চাপ শীর্ষ, এটাকে বলছি বেগ শীর্ষ, এটাকে বলছি চাপ শীর্ষ, এটা বেগ শীর্ষ, আর উচ্চতা শীর্ষ। এই তিনটার শীর্ষবিন্দু যোগফল ধ্রুবক হবে। তো ভিন্ন ভিন্ন যে বইতে বা ভিন্ন ভিন্ন ভাবে যদি সমীকরণটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, তার ইকুয়েশনটা আমরা এইভাবেই পাবো। তবে জেনারেলি আমরা চাপের সঙ্গে একক আয়তনের তরলের যে শক্তির যে সমীকরণটাকে আমরা বিশেষ করে বার্নৌলির সূত্র হিসাবে বা সমীকরণ হিসাবে ইউজ করব ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। তো এই বার্নৌলির নীতিটাকে যে ক্ষেত্রে আমরা বিভিন্ন ঘটনার প্রয়োগের কথায় যাব, সেক্ষেত্রে আমরা এই যে জানবো যে ক্ষেত্রে কোন ধরনের স্ট্রিমলাইন মোশনটা হবে, সেটা কখন হবে, অসান্দ্র হবে না, যখন একটা বড় অংশের যে তরলের প্রবাহ ঘটবে বা বায়ুর প্রবাহ ঘটবে, সেই অংশগুলোতে কেবলমাত্র এটা আমরা প্রয়োগ করতে পারবো। তো আমরা বার্নৌলির সূত্রকে কোনো জায়গায় কিন্তু জোর করে প্রয়োগ করতে পারবো না। যে ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেবলমাত্র সেই জায়গায় আমি প্রয়োগ ঘটাবো। যে কোনো জায়গায় যে যদি দেখি সেখানে যে ঘূর্ণি গতি সৃষ্টি হয়ে যাচ্ছে, অশান্ত প্রবাহ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি জোর করে বার্নৌলির নীতি অ্যাপ্লাই করে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। তো বার্নৌলির নীতি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করতে হবে। তো এবারে আমরা যে বার্নৌলির নীতিটাকে কাজে লাগিয়ে যে সমীকরণটা এখানে পেলাম, এটা কেবলমাত্র একটা কোনো একটা এই যে সমীকরণটাকে কাজে লাগিয়ে আমি যদি কোনো একটা যে নলের মধ্য দিয়ে দু প্রান্তের যে তরলের যে এই ধরো এই নলটার কথা আমি এঁকেছি, এই যে নলটার কথা আমরা বলছি, এর মধ্য দিয়ে একটা ধারারেখ প্রবাহ হচ্ছে। তো সেক্ষেত্রে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1, এক্ষেত্রে বেগ v1, এটা যে উচ্চতায় রয়েছে এটা হচ্ছে h1 না বলে এখানটায় y1, এইটা এখানটায় যে উচ্চতায় রয়েছে এটাকে আমরা বলছি y2, এক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a2, এখানে যে বেগটা নিয়ে বেরোচ্ছে সেটা যদি v2 হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা এই বিন্দুতে, এই ধারারেখার উপর এই বিন্দুতে ধরো a বিন্দু, এটা b বিন্দুতে ধারারেখা, তাহলে p1 এই বিন্দুতে ধরো 1 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল p1, এক্ষেত্রে যে চাপের মান, এক্ষেত্রে যে গতিশক্তির মান ধরো রো ঘনত্বের তরল প্রবাহিত হচ্ছে হাফ রো v1 স্কয়ার প্লাস এই যে উচ্চতায় রয়েছে রো জি y1 সমান এই যে তরলটা যে পাশে নির্গত হচ্ছে তার ক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটা লিখি, এই প্রান্তে বিন্দুতে যদি চাপের মান p2 হয়ে থাকে, p2 প্লাস হাফ রো v2 স্কয়ার প্লাস রো জি y2। এই রকম ভাবে কোন একটা ধারারেখার উপর আমরা যে বার্নৌলির নীতিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, করে কিন্তু আমি বিভিন্ন যে প্রশ্নের সমাধানগুলো আমরা দিতে পারবো। তো এক্ষেত্রে আমরা কিন্তু বার্নৌলির নীতিটাকে আমরা শুধুমাত্র লিখেছি যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে এই তিনটা ধ্রুবক হবে আমরা বলেছি, কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা কিন্তু ডিরাইভ করিনি, যে সূত্রটা এলো কি করে। তো প্রকৃতপক্ষে এটা কিন্তু সেই শক্তির সংরক্ষণ সূত্র, যেটা যে কার্য শক্তির সংরক্ষণ সূত্র থেকে কিন্তু আমরা এটাকে ডিরাইভ করতে পারি। অর্থাৎ এই বার্নৌলি নীতির যে সময় উপপাদ্যের যে আমরা উপপাদ্যটাকে প্রমাণ করব, উপপাদ্যটা কি করে এলো। তো যদি আমি বলি যে এই ক্ষেত্রে যে কার্যটা আমি করেছি, সেই কার্য আর গতিশক্তির যে রাশিমালা, যে কার্য সমান গতিশক্তির বৃদ্ধি, এক্ষেত্রে যে বেগ নিয়ে ধরো গতিশক্তি v বেগ নিয়ে বেরোচ্ছে, গতিশক্তি আমি যদি একক আয়তনে হাফ রো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এই যে গতিশক্তির বৃদ্ধি। এখন এই যে কার্যটা প্রকৃতপক্ষে যেটা করা হয়েছে, এই কার্যটা তরলের উপর যে করা হলো সেটা দুভাবে করা হয়েছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল স্থিতিশক্তির দরুন, আর একটা হয়েছে কি চাপ শক্তির দরুন, প্রেসারের দরুন। এটাই হবে যে তাহলে কার্য গতিশক্তির রাশিমালা থেকে আমি এটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে এই কার্য প্রকৃতপক্ষে তার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল আর একটা হচ্ছে চাপ শক্তির দরুন যে কার্য v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো এক্ষেত্রে আমরা যে গ্র্যাভিটেশনাল যে কার্য, তাহলে এই যে স্থিতিশক্তির বিয়োগফল h
এক্ষেত্রে উচ্চতাকে ভি y2 যদি বলি y2, তাহলে এই যে y1 মাইনাস y2 y1 h রো g মাইনাস y2 রো g, এই যে স্থিতিশক্তি এখানকার স্থিতিশক্তি এখানকার স্থিতিশক্তির যে পার্থক্যটাই এই ক্ষেত্রে বেগ বাড়াতে সাহায্য করেছে। এখানকার স্থিতিশক্তিটাকে বেশি ধরে নিয়ে আমরা যদি করছি, প্লাস চাপ শক্তি, এক্ষেত্রে যে চাপ শক্তি মানে কি, যে সরণ ঘটিয়েছি ক্ষুদ্র সরণ, যদি আমি বলছি ds সরণ ঘটিয়েছিলাম, এক্ষেত্রে চাপ ছিল ধরো p1, তাহলে p1 ইনটু এক্ষেত্রে এরিয়া গুণ করলে এই যে বল গুণিতক সরণ যেটা ঘটিয়েছি s1, সেই যে বলের অ্যাক্রসে কার্যটা হয়েছে কত, বল গুণিতক সরণ, সেই কার্য আর এই কার্যের বিয়োগফল বিযুক্ত এক্ষেত্রে যে কার্যটা হয়েছে ds2, ধরো ছোট্ট ক্ষুদ্র সরণ, ধরো সাপোজ s2 সরেছিল, যে এক্ষেত্রে সরেছে ds2 সরণ হয়েছে, এক্ষেত্রে চাপ হচ্ছে p2, এরিয়া হচ্ছে a2, তাহলে p2 এটা বল এবং কার্য, এই যে দুটো কার্যের পার্থক্য, এই দুটো কার্যের পার্থক্যই হচ্ছে আমরা চাপ শক্তির বিরুদ্ধে যে কার্যটা করেছি সেটাই হচ্ছে তাহলে হাফ রো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো এক্ষেত্রে এই সমীকরণটা জাস্ট আমরা যদি একক, এটা আমরা একক আয়তনে করেছি, একক আয়তনের ক্ষেত্রে চাপ শক্তিটাকেও যদি বের করি তখন সিম্পল ভাবে যে এটা কিন্তু এর সঙ্গে আয়তনটা গুণ করে রাখো, যে ভলিউমটা আমরা ঘন একক একের সঙ্গে ভলিউমটা গুণ করে রাখো, কারণ কি ভিটা ধরো গুণ করে রাখছো, ভিটা গুণ করে রাখছো, তাহলে এই ভি ইন্টু রো এটাই তো হচ্ছে mgh সূত্র থেকে পাচ্ছি, আমরা একক ভরের আকারে লিখতে যাচ্ছি পরে, আগে mgh এর বিয়োগফল করে এটা বের করছি। এই ক্ষেত্রে আমাকে ভিটাকে গুণ করে রাখতে হবে, যে একটা নির্দিষ্ট ভরের গতিশক্তির বৃদ্ধি। তো এক্ষেত্রে আমরা তাহলে পেয়ে যাচ্ছি y1 ভিরো ইন্টু, আমি যদি জিটা সবাইটা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে কত, y1 মাইনাস y2, এক্ষেত্রে এটা পড়ে থাকছে হচ্ছে এই দেখো ds1 ইন্টু a1, ds1 ইন্টু a গুণ হয়ে এখানে হয়ে যাবে v1 ds1 ইন্টু a1 গুণ হয়ে v1 ইন্টু p1। আচ্ছা, আর হচ্ছে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি v2 আর ইন্টু p2। তো এখন আমরা তো জানি যে আয়তন এখানে প্রবেশ করেছে সেই আয়তন এখানে নির্গমন হয়, অর্থাৎ v1 সমান v2 হবে। তো আমরা এই পরের লাইনে সেটাই করব, হাফ ভি রো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো এক্ষেত্রে আমরা যে আয়তনটা এখানে প্রবেশ করেছে, আয়তন নির্গমন হয়েছে এখানে v1 সমান v2 যদি ধরে নিই তাহলে পেয়ে যাচ্ছি, এবং সেটাকে যদি ভি বলেই বলি, যে আয়তনটা আয়তনটা প্রবেশ করেছে নির্গমন হয়েছে এবং সেটা দিয়েই যে আমি ক্যালকুলেশন করেছি, তাহলে ভি দিয়ে সবগুলোই যদি ডিভাইড করে দিই আমরা পেয়ে যাচ্ছি রো জি y2 মাইনাস y1 প্লাস p1 মাইনাস p2 ইকুয়াল টু হাফ রো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো এখান থেকে সিমিলার ভাবে তুমি যদি ওয়ান অপশন গুলোকে চাপ শক্তি, এখানে চাপ শক্তি এখানে লেখার ক্ষেত্রে y, এখানে ওয়ান পজিশন গুলো সব রেখে টু গুলোকে যদি সেই সাইডে নিয়ে যাও তাহলে সব যে এই ইকুয়েশনটাকে তোমরা যদি একটু অ্যারেঞ্জ করে নাও, তাহলে এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে নাও তাহলে সবাই পেয়ে যাচ্ছ রো জি y1 প্লাস p1, ওই পাশ থেকে নিয়ে চলে এসো, ওয়ানটাকে নিয়ে এলে হাফ রো v1 স্কয়ার ইকুয়াল টু, এই পাশে তো হাফ রো v2 স্কয়ারটা থেকেই গেছিল, এক্ষেত্রে y2 টাই পাশে গেলে রো জি y2 প্লাস p2 সমান ধ্রুবক। এইভাবে আমরা কিন্তু কার্য শক্তির সংরক্ষণ থেকে কিন্তু আমি এটার এই যে
উৎপাদকটার প্রমাণ করতে পারি। তো এটা নতুন কোনো বিষয় নয়। তো এই বার্নৌলির নীতিটা আমরা জানলাম, তার টার্ম গুলোকে ভালো করে জানলাম, কোথায় অ্যাপ্লিকেবল হবে বার্নৌলির যে নীতিটা কিন্তু একটা ধারারেখার উপরেই কিন্তু এটা এই যে পুরো সমীকরণটা প্রযোজ্য হবে, যে কোনো একটা অবস্থানে এটা প্রযোজ্য হবে। এবারে এর পরের ক্লাসে যেটা আমরা আলোচনা করব, এই যে বার্নৌলির নীতিটাকে দিয়ে আমরা ভিন্ন ভিন্ন যে ঘটনাগুলো, যন্ত্রগুলো বা বিশেষ কিছু সমীকরণ আমরা নির্ণয় করব এর পরের ক্লাসে। তোমরা ভিডিওটাকে দেখবে, বইটাকে ভালো করে পড়ে তোমরা এগোবে।